হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? 2002 সালে মুক্তি পাওয়া মুভি সোয়েপ্ট অ্যাওয়ে। মুভির ডিরেক্টর গাই রিচি। মুভির IMDb রেটিং 3.6 আউট অফ 10। রটেন টমেটো 6%, মেটাক্রিটিক 18% এবং 54% গুগল ইউজার্স এই মুভিকে লাইক করেছে। এটা রোমান্টিক কমেডি, সারভাইভাল কমেডি ও রোমান্স মুভি। তাহলে চলুন একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে মুভির গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা টনি এবং অম্বর নামের এক দম্পতিকে দেখতে পাই, যারা তাদের কয়েকজন বন্ধু বান্ধব সহ ছুটি কাটাতে গ্রিস থেকে ইতালিতে যাবে বোটে করে। এই জন্য তারা সবাই একটি শিপিং এরিয়ায় আসে, যেখানে তাদের নিজস্ব বোট রয়েছে। তারা সবাই সেই বোটে চড়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেবে। কিছুক্ষণ পর তারা সবাই বোটে উঠতেছিল, তখন ক্যাপ্টেন তাদেরকে স্বাগতম জানায়। ক্যাপ্টেন অম্বরকে দেখে আলাদাভাবে স্বাগতম জানায়, কিন্তু অম্বর সেটা ইগনোর করে বোটে উঠে যায়। ক্যাপ্টেন এবং তার সঙ্গে থাকা দুইজন কর্মচারী এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে অম্বর আসলে একজন অহংকারী মহিলা। এই সময় টনি বোট থেকে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন, আমরা কি বোটের বাইরেই থাকব, নাকি আমাদের কেবিনে থাকার ব্যবস্থা করে দেবেন? ক্যাপ্টেন টনির কথা শুনে তার এক কর্মচারীকে নির্দেশ দেয়, গুইসেপ্পে, তুমি স্যার এবং ম্যাডামের কেবিনে থাকার ব্যবস্থা করে দাও। এরপরে গুইসেপ্পে টনি এবং অম্বরকে তাদের কেবিনে নিয়ে যায়। কেবিনে ঢোকার পর গুইসেপ্পে বলে, স্যার এবং ম্যাডাম, এটি হচ্ছে আপনাদের কেবিন। এখানে কোনো রকমের সমস্যা হবে না, সব কিছু ঠিকঠাক থাকবে। যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমরা 24 ঘন্টায় আপনাদের সেবায় আছি। টনি এবং অম্বর গুইসেপ্পের কথা শুনে বুঝতে পারে যে তাদের কর্মচারীরা কাজে সক্রিয়, যা দেখে তারা খুব খুশি হয়। পরের দিন সকালবেলা তারা সবাই ইতালির উদ্দেশ্যে বোটে করে রওনা দেয়। তারপরে সবাই মিলে যখন ব্রেকফাস্ট করতেছিল, তখন অম্বর গুইসেপ্পেকে ডাক দেয়। অম্বর গুইসেপ্পেকে বলে, এই খাবারটা অনেক ঠান্ডা হয়ে গেছে, এক্ষুনি রান্নাঘরে যাও এবং এটি গরম করে নিয়ে আসো। একই সাথে সে গুইসেপ্পের সঙ্গে দুর্ব্যবহার করে, যা দেখে গুইসেপ্পের মনের ভিতরে রাগ জন্মালেও সে কিছু বলে না। বরং গুইসেপ্পে শান্তভাবে বলে, ম্যাডাম, আপনি আমাকে খাবারটা দিন, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে এটি গরম করে নিয়ে আসছি আপনার জন্য, দয়া করে একটু অপেক্ষা করুন। এরপরে গুইসেপ্পে রান্নাঘরে চলে যায়, সেখানে দুইজন রাঁধুনি এবং ক্যাপ্টেন উপস্থিত ছিল। তাদের দেখে গুইসেপ্পে পুরো ঘটনা খুলে বলে। গল্পটি শোনার পর ক্যাপ্টেন গুইসেপ্পেকে বলে, শোনো, তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা ভুলে যাও। তুমি তো তাদের ওপর রাগ দেখাতে পারবে না, কারণ তুমি একজন কর্মচারী, আর তারা বড়লোক মানুষ। যদি তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে কি তারা তা সহ্য করবে? তার চেয়ে বরং একটা কাজ করো, এই খাবারটা আমাকে দাও, আমি গরম করে অম্বরের কাছে নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর ক্যাপ্টেন অম্বরের জন্য খাবারটা নিয়ে যায়। সে অম্বরকে বলে, ম্যাডাম, আমি আপনার জন্য খাবারটা গরম করে নিয়ে এসেছি। আমি জানি এটি গুইসেপ্পের আনার কথা ছিল, কিন্তু তার একটি কাজ থাকায় আমি নিজেই খাবারটা নিয়ে এলাম। তারপরে রাতের বেলায় গুইসেপ্পে একটি বড় মাছ নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ অম্বর নেশাগ্রস্ত অবস্থায় তার সামনে এসে দাঁড়ায়। সে বলল, তুমি কি আমার সাথে একটু সময় কাটাবে? গুইসেপ্পে একটু ভেবে দেখল, অম্বরের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালে কেমন হয়, কিন্তু পরক্ষণেই মনে হলো এতে সে কোনো সমস্যায় পড়তে পারে, কারণ অম্বর বড়লোক ঘরের মহিলা, আর এই উচ্চবিত্তরা সাধারণত নিম্নবিত্তদের তেমন গুরুত্ব দেয় না। এই চিন্তা করেই গুইসেপ্পে অম্বরের কোনো কথা না শুনে সেখান থেকে সরে গেল। পরের দিন সকালবেলা অম্বর গুইসেপ্পের কাছে এসে বলল, গুইসেপ্পে, তুমি কি আমার জন্য একটি ছোট নৌকার ব্যবস্থা করতে পারবে? আমি মাছ ধরতে যেতে চাই। গুইসেপ্পে বলল, ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনার অনুরোধ রাখতে পারছি না। আপনি একবার ভেবে দেখুন, আমরা এখন সমুদ্রের মাঝখানে আছি। যদি ছোট নৌকায় মাছ ধরতে যাই, তাহলে বড় বিপদের সম্ভাবনা আছে। আমার মনে হয় এই পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। কিন্তু অম্বর কিছুতেই গুইসেপ্পের কথা শুনতে চাইছিল না। সে বারবার জোর দিয়ে বলতেছিল, আমি যেভাবেই হোক মাছ ধরতে যাব। এরপরে গুইসেপ্পে অম্বরকে নিয়ে নৌকায় করে মাছ ধরতে যায়। তারা দুইজন কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ছোট নৌকার ইঞ্জিনটি নষ্ট হয়ে যায়, যার ফলে তারা আর এগোতে পারে না। অম্বর গুইসেপ্পেকে জিজ্ঞেস করে, কি হয়েছে গুইসেপ্পে, নৌকাটা মাঝসমুদ্রে দাঁড়িয়ে পড়ল কেন? গুইসেপ্পে বলে, নৌকার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, তাই নৌকাটা আর এগোতে পারছে না। আপনি একটু বসে অপেক্ষা করুন ম্যাডাম, আমি ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করছি। গুইসেপ্পে ইঞ্জিন ঠিক করতে করতে দেখতে পায় যে রাত অনেক হয়ে গেছে। তখন অম্বর আবার জিজ্ঞেস করে, গুইসেপ্পে, রাত তো অনেক হয়ে গেল,
তুমি কি ইঞ্জিনটা ঠিক করতে পেরেছ? গুইসেপ্পে হতাশ কণ্ঠে উত্তর দেয়, না ম্যাডাম, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ইঞ্জিনটা ঠিক করতে পারিনি। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। চলুন সকালের জন্য অপেক্ষা করি, দেখি কেউ আমাদের সাহায্য করতে আসে কিনা। পরের দিন সকালবেলা গুইসেপ্পে আবার নৌকার ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতেছিল। তখন অম্বর তাকে জিজ্ঞেস করে, কি করছো তুমি? গুইসেপ্পে বলে, আমি নৌকার ইঞ্জিন আরেকবার ঠিক করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। মানে বলতে চাচ্ছি ইঞ্জিন ঠিক হয়নি। এখন শুধু একজন মেকানিকই এটি মেরামত করতে পারবে। অম্বর গুইসেপ্পেকে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সে দূরে একটি অজানা দ্বীপ দেখতে পায়। সে গুইসেপ্পেকে বলে, আমি দূরে একটা অজানা দ্বীপ দেখতে পাচ্ছি, চলো আমরা সেখানে যাই, হতে পারে সেখানে গেলে আমরা কোনো সাহায্য পেতে পারি। কিছুক্ষণ পর তারা দুইজন সেই অজানা দ্বীপে পৌঁছে যায়। গুইসেপ্পে অম্বরকে বলে, ম্যাডাম আপনি এখানে দাঁড়ান, আমি দ্বীপটা পরিদর্শন করে দেখি এখানে কোনোভাবে সাহায্য পাওয়া যায় কিনা। অম্বর বলে, তোমার যা করার দরকার তা করো, আমি শুধু চাই যাতে নিরাপদে এখান থেকে ফিরে যেতে পারি। তারপরে গুইসেপ্পে দ্বীপটি পরিদর্শনে বেরিয়ে যায়। পরিদর্শন শেষে গুইসেপ্পে ফিরে এসে অম্বরকে বলে, ম্যাডাম এই দ্বীপে আমাদের ছাড়া আর কেউ নেই। এই কথা শুনে অম্বর অবাক হয়ে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? গুইসেপ্পে শান্তভাবে বলে, না ম্যাডাম, আমি মজা করছি না, আমি যা বলছি সেটাই সত্যি। অম্বর উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে এখন আমরা কি করব? গুইসেপ্পে বলে, ম্যাডাম এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এখানে থাকতে হবে এবং দেখতে হবে কেউ আমাদের সাহায্য করতে আসে কিনা। অম্বর বিরক্ত হয়ে বলে, গুইসেপ্পে এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি যদি সব কিছু ঠিকঠাকভাবে দেখাশোনা করতে, তাহলে আজ আমরা এই পরিস্থিতির শিকার হতাম না। তখন গুইসেপ্পে উত্তেজিত কণ্ঠে অম্বরকে বলে, দেখুন ম্যাডাম, দয়া করে আমাকে দোষ দেবেন না। আর যদি দোষ দিতেই হয় তাহলে নিজেকেই দিন, কারণ আমরা যে পরিস্থিতির শিকার হয়েছি তা শুধু আপনার জন্য হয়েছে। আপনার মনে হতে পারে আমি কি বলছি, তাহলে শুনুন, আমি শুরু থেকেই আপনাকে সতর্ক করেছিলাম, বলেছিলাম যেন আপনি মাছ ধরতে না যান। কিন্তু আপনি তো একেবারে নাছোড়বান্দা। আপনি জেদ করছিলেন যে কোনোভাবেই হোক আপনি মাছ ধরতে যাবেন। অবশেষে বাধ্য হয়ে আমরা দুইজন মাছ ধরতে বের হলাম, কিন্তু মাছ তো পেলাম না, বরং উল্টো এক বিশাল বিপদের মুখে পড়লাম। সত্যি কথা বলতে আপনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আর যদি আমার সঙ্গে কোনো সমস্যা থাকে, তাহলে একটা কাজ করুন, আপনার পথ আপনি দেখুন, আমি আমার পথ দেখছি। অম্বর বলে, ঠিক আছে ঠিক আছে, এমনভাবে কথাটা বলতেছ যেন মনে হয় আমি এখানে একা থাকতে পারি না। একটা কথা শুনে রাখো, আমি তোমাকে ছাড়াও এখানে একা থাকতে পারি। এরপরে গুইসেপ্পে অম্বরকে একা রেখে দ্বীপের আরও গভীরে চলে যায়। সেখানে গিয়ে সে একটি ছোট কুঁড়েঘর দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে যে তাদের ছাড়াও এই দ্বীপে কেউ ছিল। সম্ভবত সেই ব্যক্তি এই কুঁড়েঘরটা তৈরি করেছিল, তবে সে এখন এখানে উপস্থিত নেই। ফলে গুইসেপ্পের অনেক সুবিধা হয়। ঘরের ভিতর থেকে সে দরকারি জিনিসপত্র পায়, যা তাকে দ্বীপে আরও সুবিধাজনকভাবে থাকতে সহায়তা করে। কিছুক্ষণ পর গুইসেপ্পে একটি গাছের নিচে বসে মাছ খাচ্ছিল। ঠিক তখনই অম্বর তার সামনে এসে দাঁড়ায়। অম্বর বলে, গুইসেপ্পে তুমি কি আমাকে একটু মাছ খেতে দেবে? যদি আমাকে মাছ খেতে দাও, তাহলে দ্বীপ থেকে নিরাপদে ফিরে যাওয়ার পর তোমার যত টাকা পয়সা লাগবে আমি সেটা তোমাকে দিয়ে দেব। কিন্তু গুইসেপ্পে অম্বরের কোনো কথা না শুনেই চলে যাচ্ছিল। অম্বর এটা দেখে পেছন থেকে তাকে ডাক দেয়। তখন গুইসেপ্পে উত্তেজিত হয়ে বলে, শোনো অম্বর, আমি বহুদিন ধরে এবং অনেকক্ষণ তোমার বাড়াবাড়ি সহ্য করেছি, কিন্তু আর না। আগে তুমি ছিলে মালকিন, আমি ছিলাম চাকর, এবার তুমি হবে চাকরানী, আর আমি হব মালিক। এটা ভালোভাবে বুঝে রাখো, আমি যা বলবো সেগুলো তোমাকে শুনতে হবে। আর যদি না শোনো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ থাকবে না, এই কথাটা মনে রেখো। তারপর থেকে গুইসেপ্পে অম্বরকে দিয়ে নানারকম কাজ করাতে থাকে, যেমন কাপড় ধোয়ানো, খাবার রান্না করা এবং আগুন ধরানোর জন্য কাঠ জোগাড় করা ইত্যাদি। আর এভাবে গুইসেপ্পে অম্বরকে দিয়ে কাজ করিয়ে সেই দ্বীপে বহুদিন কাটিয়ে ফেলে। গুইসেপ্পের মনে হয় সে এই দ্বীপে অনেক দিন কাটিয়ে ফেলেছে। এখন তার ইচ্ছা জেগেছে যে সে একবার অম্বরের সঙ্গে সেই কার্যক্রমটি করবে। অম্বর এটা বুঝতে পেরে দৌড়ে পালাতে থাকে। গুইসেপ্পে এটা দেখে তার পেছন পেছন দৌড়ায় অম্বরকে ধরার জন্য। এক পর্যায়ে গুইসেপ্পে অম্বরকে ধরে ফেলে এবং তার সাথে জোর জবরদস্তি করে। অম্বর প্রথমে গুইসেপ্পেকে থামানোর চেষ্টা করে, কিন্তু পরে তার মনে হয় গুইসেপ্পে যা করছে তা একদম ঠিক করছে।
এই কারণে সে তাকে আর বাধা দেয় না। গুইসেপ্পে এটা বুঝতে পেরে অম্বরকে বলে, অম্বর, প্রথমে আমার মনে হয়েছিল আমি তোমার সাথে সেই কার্যক্রম করব, কিন্তু আমি এখন আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। এই কারণে আমি তোমার সাথে কিছু করব না। তুমি যদি নিজে থেকে আমাকে বলো, তবে আমি তা করে তোমাকে খুশি করব, এছাড়া নয়। এরপরে রাতের বেলা অম্বর এক জায়গায় বসে ভাবছিল, আজ গুইসেপ্পে তার সঙ্গে যা কিছু করেছে তা ঠিক হয়েছে কিনা। অন্যদিকে গুইসেপ্পেও ভাবছিল, আজ সে অম্বরের সঙ্গে যা কিছু করেছে তা ঠিক হয়েছে কিনা। পরের দিন সকালে অম্বর গুইসেপ্পের কাছে এসে বলল, গুইসেপ্পে, আমি গতকাল রাত থেকে অনেক চিন্তা ভাবনা করেছি। ভাবতে গিয়ে বুঝেছি তুমি আমার সঙ্গে যা কিছু করেছ তা একদম ঠিক ছিল। সত্যি কথা বলতে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রতি কোনো অভিযোগ রাখি না, বরং একটা জিনিস বুঝতে পেরেছি, তুমি আমাকে আমার স্বামীর চেয়েও বেশি সুখে রাখতে পারবে। তাই আমি চাই তোমার সঙ্গে একটি সম্পর্ক গড়তে। যদি তোমার কোনো আপত্তি না থাকে, তবে তুমি কি আমার এই প্রস্তাবে রাজি? গুইসেপ্পে বলে, সত্যি কথা বলতে, আমি তোমার এই প্রস্তাবে রাজি আছি। আমার কোনো আপত্তি নেই। তারপরে তারা দুইজন এক হয়ে যায় এবং নতুন করে তাদের জীবন শুরু করে। এইভাবে দেখতে দেখতে আরও কয়েকটা দিন এই অজানা দ্বীপে কেটে যায়। একদিন তারা দ্বীপের একটি নিরিবিলি জায়গায় বসে একে অপরের সঙ্গে গল্প করতেছিল। গল্প করার সময় হঠাৎ গুইসেপ্পের চোখে পড়ে দ্বীপের একটু দূরে সে একটা বোট দেখতে পাচ্ছে। গুইসেপ্পে মনে করে এবার তারা হয়তো নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু অম্বর বলে, গুইসেপ্পে, আমি দ্বীপ ছেড়ে কোথাও যেতে চাই না। আমি তোমার সাথে এই দ্বীপে থাকতে চাই। গুইসেপ্পে অম্বরের কথায় জবাব দেয়, দেখো অম্বর, আমরা যদি এই দ্বীপে থাকি তাহলে আমাদের কি হবে তা কেউ জানে না। এর চেয়ে বরং নিরাপদে ফিরে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। অম্বর একটু ভেবে বলে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। কিছুক্ষণ পর তারা দুইজন সেই বোটে উঠে যায়। বোটের ক্যাপ্টেন তাদের দেখে জিজ্ঞেস করে, আপনারা দুইজন কারা? এই অজানা দ্বীপে কিভাবে এলেন? তখন অম্বর এবং গুইসেপ্পে ক্যাপ্টেনকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর ক্যাপ্টেন বলে, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব। অম্বর এবং গুইসেপ্পে ক্যাপ্টেনকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর তারা দুইজন বোটে করে ইতালিতে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। টনি গুইসেপ্পেকে ধন্যবাদ জানায় তার স্ত্রীর খেয়াল রাখার জন্য। গুইসেপ্পে বলে, স্যার, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। এরপরে গুইসেপ্পে টনিকে এই কথা বলে সেখান থেকে চলে যায়। 3-4 ঘন্টা পর গুইসেপ্পে নিজেকে ঠিক করে একটি দোকানে যায়। দোকানটি ছিল একটি আংটির দোকান। সেখান থেকে সে অম্বরের জন্য একটি আংটি কেনে। অন্যদিকে অম্বর তার স্বামীর সঙ্গে একটি হোটেলে আসে। হোটেল ম্যানেজার অম্বরকে বলে, আপনার জন্য একটি ফোন এসেছে। টনি বলে, অম্বর, তুমি ফোনটা রিসিভ করে আসো, আমি রুমে যাচ্ছি। অম্বর বলে, ঠিক আছে, তুমি রুমে যাও, আমি ফোনটা রিসিভ করে আসতেছি। অম্বর ম্যানেজারের হাত থেকে ফোনটা নিয়ে বলে, হ্যালো, কে বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, অম্বর, তুমি কেমন আছো? আমি গুইসেপ্পে বলছি। অম্বর বলে, গুইসেপ্পে, আমি ভালো নেই, কারণ আমার স্বামীর সঙ্গে থেকে আমি খুব অস্বস্তি বোধ করছি। চলো না আমরা একটা কাজ করি, এই দেশ ছেড়ে কোথাও দূরে চলে যাই। সেখানে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব। গুইসেপ্পে বলে, অবশ্যই অম্বর, আমি তোমাকে দূরে কোথাও নিয়ে যাব। আমি বুঝতে পারছি যে তুমি অনেক কষ্টে আছো। তুমি শুধু আরেকটু অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর আমরা একসাথে নতুন জীবন শুরু করব। একই সঙ্গে আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই, আগামীকাল আমি তোমাকে একটি চিঠি পাঠাবো। সেই চিঠিতে সবকিছু বিস্তারিত লেখা থাকবে। তুমি শুধু চিঠিটা পড়ে ঠিক ওই নির্দেশ অনুযায়ী কাজ করো, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। অম্বর বলে, ঠিক আছে গুইসেপ্পে, তুমি যেটা ভালো মনে করো আমি তাই করব। আমি তোমার চিঠির অপেক্ষায় থাকব এবং সেটি পড়ে ঠিকমতো কাজ করব। আর সত্যি কথা বলতে, আমি আমার স্বামীর সঙ্গে যতটা খুশি নই, তোমার সঙ্গে থেকে ঠিক ততটাই সুখী হয়েছি। আমি এখন বুঝতে পারছি ভালোবাসা আসলে কাকে বলে। আর গুইসেপ্পে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। গুইসেপ্পে বলে, আই লাভ ইউ টু অম্বর। আমি তোমার সব অনুভূতি বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে গুইসেপ্পে একটি রেস্টুরেন্টে বসে অম্বরের জন্য সেই চিঠিটা লিখতেছিল। চিঠি লেখা সমাপ্ত করে গুইসেপ্পে হোটেলে চলে যায় এবং হোটেল ম্যানেজারকে বলে, এই চিঠিটা অম্বরকে দিয়ে দেবেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অম্বর হোটেল ম্যানেজারের সঙ্গে দেখা করতে আসে। সে ম্যানেজারকে কিছু বলতে যাবে,
ঠিক তখনই তার সামনে টনি এসে পড়ে। টনি অম্বরকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? অম্বর বলে, আমি তো এমনি এসেছি। আচ্ছা এসব বাদ দাও, তোমার কিছু দরকার ছিল? টনি বলে, দরকার তেমন কিছু না, আমি শুধু বলতে এসেছি আমরা আর ইতালিতে থাকব না, আমরা আমাদের দেশ গ্রিসে ফিরে যাব। একটা কাজ করো, তুমি রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নাও, আমি একটু দরকারি ফোন করে আসছি। অম্বর বলে, ঠিক আছে, আমি রুমে গিয়ে ব্যাগপত্র গুছাচ্ছি, তুমি ফোন করে এসো। এরপরে টনি তার দরকারি ফোনটা করে। ফোন করার সময় হোটেলের আলমারিতে রাখা একটি চিঠি তার চোখে পড়ে। চিঠিটি অম্বরের নামে পাঠানো হয়েছিল। বিষয়টি দেখে টনির মনে একটু সন্দেহ জাগে, অম্বরের জন্য এই চিঠিটাকে পাঠিয়েছে। কিছুক্ষণ পর টনি এবং অম্বর একটি হেলিপ্যাডে আসে, যেখানে তাদের নিজস্ব হেলিকপ্টার ছিল। তারা সেই হেলিকপ্টারে উঠে পড়ে এবং গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার আগে টনি তার পকেট থেকে একটি কমলা রঙের খাম এবং কিছু টাকা বের করে। সে অম্বরকে বলে, এই দুইটি জিনিস তুমি হোটেল বয়কে দিয়ে দেও। আর এই যে হোটেল বয়, এর মধ্যে তোমার টিপস আছে, আর এই কমলা রঙের খামটা তুমি গুইসেপ্পেকে দিয়ে দিও। হোটেল বয় বলে, আপনাকে ধন্যবাদ স্যার, আমাকে টিপস দেওয়ার জন্য। আমি এখনই এই কমলা রঙের খামটা গুইসেপ্পেকে দিয়ে আসতেছি। তারপরে হোটেল বয় গুইসেপ্পেকে সেই কমলা রঙের খামটা দেয় এবং বলে, এটা মিস্টার টনি পাঠিয়েছেন। গুইসেপ্পে হোটেল বয়ের কাছ থেকে খামটা নিয়ে দেখে এবং সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটাই সেই খাম, যেটার ভেতরে করে টনি অম্বরের জন্য চিঠি পাঠিয়েছিল। গুইসেপ্পে হোটেল বয়কে জিজ্ঞেস করে, টনি এবং অম্বর কোথায়? আমি ওনাদের সাথে দেখা করতে চাই। হোটেল বয় উত্তর দেয়, আপনি যদি টনি এবং অম্বরের সাথে দেখা করতে চান, তাহলে এক্ষুনি হেলিপ্যাডে চলে যান, কারণ ওনারা নিজেদের দেশ গ্রিসে ফিরে যাচ্ছে। আপনি যদি হেলিপ্যাডে যেতে চান, তাহলে দেখুন, আপনার পেছনেই হেলিপ্যাড দেখা যাচ্ছে। গুইসেপ্পে এই কথা শুনে পেছনে তাকায় এবং দেখে যে হেলিপ্যাডে একটি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সে দৌড়ে অম্বরের সঙ্গে দেখা করতে ছুটে যায়। অন্যদিকে অম্বর হেলিকপ্টারে বসে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সে মনে করতেছিল গুইসেপ্পে তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু সে জানত না যে তার স্বামী টনি তাদের অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিল। টনি ধীরে ধীরে সবকিছু বুঝে ফেলে এবং এক ধূর্ত চালে তাদের সম্পর্কটি ভেঙে দেয়। এরপরে যখন হেলিকপ্টারটি আকাশে উড়ে যাচ্ছিল, তখন গুইসেপ্পে হেলিপ্যাডে এসে পৌঁছায়। সে হেলিপ্যাডে দাঁড়িয়ে অম্বরকে ডাকতে থাকে, কিন্তু হেলিকপ্টার আকাশে অনেক ওপরে উঠে যাওয়ার কারণে অম্বর তার ডাক শুনতে পারে না। গুইসেপ্পের মনে হয় অম্বর হয়তো তাকে ধোঁকা দিয়েছে, তবে সে জানত না যে টনি ইতিমধ্যে তাদের অবৈধ সম্পর্কের বিষয় সবকিছু জেনে গেছে। এই কারণেই তাদের ভালোবাসার সম্পর্ক মাঝপথেই থেমে যায় এবং এই থেকে মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।